হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব স্মৃতিচিহ্ন এর হাতে কলমে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মহৎ মানুষদের জীবনের কথা আমরা পাঠ করে থাকি কেন? ঠিক আছে, এর উত্তর দেখো। মহৎ মানুষদের জীবনের কথা আমরা পাঠ করি তার কারণ মহৎ মানুষের জীবন সম্পর্কে জানতে পারি এবং সেগুলি নিজেদের জীবনে পালন করতে পারি। খ কি হচ্ছে, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছো? অত্যাচারী সাম্রাজ্যলোভী যে জাতির কথা আমরা ইতিহাসে জানতে পারি তারা হলো মোগল, পাঠান, ইংরেজ, পর্তুগিজ ইত্যাদি। আরো আছে, এরপরে আছে কি, অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কোন স্মারক সৌধ মিনার তুমি দেখেছো? কলকাতায় অবস্থিত শহীদ মিনার। ঠিক আছে, এবারে তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরদিন মনে রাখা উচিত? যে সমস্ত মানুষ তাদের সমস্ত জীবন মানুষের ও সমাজের কল্যাণে উৎসর্গ করেছেন তাদের কথা সমাজের সকলের চিরদিন মনে রাখা উচিত। এরপরে আছে মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? পরবর্তী মনুষ্য সমাজ যাতে তাদের মনে রাখে তাই মানুষ নিজেদেরকে স্মরণীয় করে রাখতে চান। এরপরে শব্দার্থ। হর্ম কথাটির অর্থ হলো অট্টালিকা। ইষ্টপ্রস্তর মানে হচ্ছে ইট পাথরের। ইষ্টপ্রস্তরে মানে হচ্ছে ইট পাথরে। ভূম হচ্ছে মাটি। কালো নদী মানে হচ্ছে সময়ের স্রোত। একের দাগ কি বলছে, নিজের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তার পাশে ঠিক চিহ্ন আর যেগুলি ভুল তার পাশে ক্রস চিহ্ন দিতে হবে। কি হচ্ছে, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। ঠিক, যারা নিজেদের সৌধ গড়ে কৃতিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য না। সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায় না, কখনো ভাসে না। তাহলে এটা ভুল। এরপরে কি, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেননি। হ্যাঁ ঠিক, মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। হ্যাঁ ঠিক। এরপর দুই কি বলছে, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচের প্রদত্ত কবিতার অংশ শূন্যস্থান পূরণ করো। কি হবে, ওরা ভেবেছিল মনে আপনার নাও মনোহর হম্য রূপে বিশাল অক্ষরে স্টক প্রস্তরে রচি চিরদিনের তরে রেখে যাবে, চিরদিন তরে রেখে যাবে না। এরপরে তিনের দাগ কি বলছে, নিচে দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লেখো। বিপরীত, মনোহর কুৎসিত, বিশাল ক্ষুদ্র, মূঢ় জ্ঞানী, ব্যর্থ সফল, ভগ্ন অভগ্ন, লুপ্ত পুনরুজ্জীবিত, শুষ্ক আর্দ্র, অধিকার অনধিকার, দৃঢ় শিথিল। ঠিক আছে, এবারে আরো আছে, অক্ষুণ্ণ ক্ষুণ্ণ, ধৌত অধৌত, নিত্য অনিত্য, সমুজ্জ্বল মলিন। ওকে, তাহলে বোঝা গেল। এরপরে কি, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। নাও নাম নামি, মনোহর মনোহারী, প্রস্তর প্রস্তরময়, মূঢ় মূঢ়তা, ব্যর্থ ব্যর্থতা, ভগ্ন ভগ্নতা, স্তূপ স্তূপাকার, স্মৃতি স্মরণ, রক্ষা রক্ষিত, মানব মানবিক, হৃদয় হৃদয়গ্রাহী, প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত, দৃঢ় দৃঢ়তা, দরিদ্র দরিদ্রতা বা দারিদ্র। ঠিক আছে, এরপরে আছে লেখক কবি পরিচিতি। কবি পরিচিতিতে কামিনী রায়, জন্ম 1864, মৃত্যু 1933। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম চণ্ডীচরণ সেন। তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাত্র 15 বছর বয়সে প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করে ওই কলেজেই শিক্ষাব্রতীর কাজে আত্মনিয়োগ করেন। শিক্ষাব্রতী মানে তিনি সেই কলেজে অধ্যাপিকা ছিলেন, শিক্ষিকা ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো পৌরাণিকী, দীপ ও ধূপ, জীবন পথে, মাল্য ও নির্মাল্য, অশোক সঙ্গীত প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তাহলে তিনি কোন কলেজের শিক্ষিকা ছিলেন? বেথুন কলেজের। তিনি সেই কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। ঠিক আছে, তার প্রথম কাব্যগ্রন্থের নাম আলো ও ছায়া। ঠিক আছে, মনে থাকবে। এরপরে পাঁচের দাগ কি বলছে, নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করো। এখানে কি কি আছে? অক্ষর, বাংলা বর্ণমালায় 52টি অক্ষর আছে। চিরদিন, সূর্য চিরদিন পূর্ব দিকে ওঠে। এরপরে আছে
স্মৃতি, ছেলেবেলার স্মৃতি অতি সুমধুর। মানব, মানব সভ্যতা বর্তমানে অনেক এগিয়ে। রক্ষা, মিনু তার ভাইকে কুকুরের হাত থেকে রক্ষা করলো। অধিকার, স্বাধীনতা সকলের অধিকার। সম্বল, লোকটি সহায় সম্বলহীন। প্রতিষ্ঠা, স্কুলের প্রতিষ্ঠা দিবসটি খুব ভালো কাটলো। ঠিক আছে, তাহলে এগুলো হলো, বা আমি বড় হয়ে খুব প্রতিষ্ঠিত হতে চাই, প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে প্রতিষ্ঠা। এখানে প্রতিষ্ঠা দিয়ে করে যদি আরো ভালো কোনো বাক্য পাও তাহলে সেটা লিখতে পারো। এরপরে আছে 6, কি বলছে, নিচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করতে হবে। মনোহর, মনঃযুক্ত হর, মনোহর, মনস্কাম। আচ্ছা, মনোযুক্ত হর, মনস্কাম, মনঃযুক্ত কাম। এটা বিসর্গ সন্ধি আছে কিন্তু, ঠিক আছে। এটা ব্যর্থ, বিযুক্ত অর্থ, সিংহাসন, সিংহযুক্ত আসন। প্রতিষ্ঠা, প্রতিযুক্ত এষ্ঠা। সমুজ্জ্বল, সমযুক্ত উজ্জ্বল। এরপরে প্রস্তর, প্রহ যুক্ত তর। ঠিক আছে, তাহলে প্রহ মানে যেগুলোতে বিসর্গ সন্ধি আছে সেগুলো ভালো করে দেখবে। তোমরা মনে হয় বিসর্গ সন্ধিটা 8-এ গিয়ে পড়বে, তবুও বিসর্গ সন্ধি দিয়ে দিয়েছে এখানে। জানি না তোমাদের কি ব্যাকরণ বই বিসর্গ সন্ধি আছে, থাকলে আমাকে কমেন্টে জানাও তো। আমার যতটা মনে হচ্ছে তোমাদের বিসর্গ সন্ধি 8 ক্লাসে আছে না। সন্ধির অর্ধেক তোমরা এখন পড়বে, আর অর্ধেক ওখানে গিয়ে পড়বে 8 ক্লাসে গিয়ে। নিচের শব্দগুলি গদ্য গদ্য রূপে লেখো। ঠিক আছে, আপনার, নিজের, রচি, রচিত, তরে, জন্য, খসিছে, খসছে, ভূমে, ভূমিতে, আছিল, ছিল, হ্যারো, দেখো। ঠিক আছে, এরপরে আছে 8-এর দাগ, সমার্থক শব্দ লেখো, মানে একই অর্থযুক্ত শব্দ। মন হয়ে যাচ্ছে চিত্ত, হর্ম হচ্ছে অট্টালিকা, মূঢ় মূর্খ, দরিদ্র গরিব, নদী তটিনী। 9-এর দাগ কি বলছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। 1 বলছে স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা, আমরা জানি তার নাম কামিনী রায়। ঠিক আছে, এরপরে কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা কিন্তু বইতে ছিল না, আমি অন্য জায়গা থেকে দেখে তারপরে এটা লিখেছি। এটা সঠিক উত্তর আছে। ঠিক আছে, এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, মনে রাখতে পারো, তার নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, কবিতাটি কি জাতীয় রচনা, কবিতাটি একটি সনেট। ঠিক আছে, কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। কবিতাটিতে কবি যাদের অর্থ ও প্রতিপত্তি দ্বারা নিজেদেরকে যারা, এখানে আমরা যাদের না লিখে যদি যারা লিখি তাহলে আমাদের বাক্যটা ভালোভাবে হচ্ছে। ঠিক আছে, ভালো শোনাচ্ছে। এখানে যদি আমরা যারা লিখি তাহলে কি হচ্ছে, কবিতাটিতে কবি যারা অর্থ ও প্রতিপত্তি দ্বারা নিজেদেরকে চিরস্মরণীয় করতে চায় তাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। এরপরে কি আছে, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়, তাদের তৈরি সৌধের ভগ্নস্তূপের তলায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়। ঠিক আছে, এরপরে 9-এর 6 কি বলছে, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। যারা মানুষের জন্য ভাবেন ও কাজ করেন তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করেন। এরপরে 9-এর 7, কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। কালকে কবিতায় সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। কবিতায় শুষ্ক তৃণ বলতে কি বুঝিয়েছেন। যারা নিজেদের নাম ইট পাথরের সৌধে স্মৃতিসৌধে ধরে রাখতে চান তাদেরকে শুষ্ক তৃণ বলা হয়েছে, এবং সেই শুষ্ক তৃণগুলোই কালো স্রোতে ভেসে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসছে আমরা 10-এর দাগ। এখানে একটু বড় করে উত্তরগুলো লিখতে বলেছে 3 থেকে 4টি বাক্যে। ওরা ভেবেছিল মনে, কাদের কথা বলা হয়েছে, তারা কি ভেবেছিল। ওরা ভেবেছিল মনে, যারা নিজেদের নাম চিরস্মরণীয় করে রাখতে চায় তাদের কথা বলা হয়েছে। এখানে ওরা বোঝাতে তারা ভেবেছিল তাদের তৈরি ইট পাথরের সৌধ দেখে তাদেরকে মানুষ চিরদিন মনে রাখবে। এরপরে মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ কি। মূঢ় ওরা, কবিতায় তাদের মূঢ় বলার কারণ হলো মানব সভ্যতায় তারা মানব সমাজের উন্নতির জন্য কাজ না করে নিজেদের অর্থ দিয়ে স্মৃতিসৌধ বানিয়েছেন যা সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, তাই তাদেরকে মূঢ় বলা হয়েছে। কে বা রক্ষা করে, কি রক্ষা করার কথা বলা হয়েছে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন। কে বা রক্ষা করে, নিজেদের চিরস্মরণীয় করে রাখার তাগিদে যারা
স্মৃতিসৌধ বানিয়েছেন কালের অগ্রগতিতে তা ধ্বংসের পথে, সেই স্মৃতিসৌধ রক্ষার কথা বলা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে পাথর বা সিমেন্টের তৈরি জিনিসের মলিন ও ক্ষয় হওয়া অবশ্যম্ভাবী, তা কেউ আটকাতে পারে না। রোদ জল হাওয়ার মধ্যে থেকে তা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে এবং একদিন বিলুপ্ত হয়ে যাবে, এটিই কালের নিয়ম, তাই তাকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এরপরে আছে 10-4 দরিদ্র আছিল তারা। কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন। 10-4 কি বলছেন? দরিদ্র আছিল তারা। এখানে যারা মানব সমাজের কল্যাণের কথা ভেবে জীবন উৎসর্গ করেছেন, তাদের আবিষ্কার, বাণী এবং জীবন দর্শন আমাদের জীবনে মূল্যবোধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিশিষ্ট মনীষীরা দরিদ্র ছিলেন। তাদের জীবন দর্শন নিয়ে আমরা নিজেদের জীবনে প্রয়োগ করে তাদের আদর্শে ভালোভাবে জীবন অতিবাহিত করতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে তাদের কথা আমরা ভুলি না, তারা সবাই আমাদের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। এইভাবে তাদের রাজত্ব অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেছেন। এরপরে 10-5 কি বলছে? কালো স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। যারা ইট বালি সিমেন্ট দিয়ে সৌধ তৈরি করে নিজেদের নাম অমর করে রাখতে চান, তাদের নাম কালো স্রোতে ধুয়ে যায়। যারা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাদের স্মৃতি কখনো মুছে যায় না, তাদের কথা সমস্ত মানুষ চিরস্মরণীয় করে রাখেন। এরপরে আছে মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করছে? মানব হৃদয় ভূমি করি অধিকার যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। মানব কল্যাণে তাদের দেখানো রাস্তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে তারা মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকেন। ওকে, এরপরে কি আছে? কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? যারা দরিদ্র সহায় সম্বলহীন ছিলেন, যারা মানুষের মনের মধ্যে দৃঢ় সিংহাসন স্থাপন করেছিলেন, কবি তাদের কথা বলেছেন। তাদের নাম কোনো স্মৃতিসৌধে লেখা নেই, লেখা আছে মানুষের মনের মধ্যে, তাই তাদের স্মৃতিকে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলা হয়েছে। এরপরে কি? তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কি? মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হলো মানুষের জন্য কাজ করা, মানব সমাজের কল্যাণের জন্য কাজ করা। এরপরে 11 দাগ, স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র এবং বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। তাহলে এখানে এনাদের চিত্র লাগাবে আর তাদের বাণীগুলো এপাশে লিখবে। রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ, এগিয়ে যাও, যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ থেমে থেকো না। এরপরে এখানে কি বলছে? 12 দাগ, তুমি যার জীবনের কথা জেনে অনুপ্রাণিত এমন একজন মনীষীর জীবনে কোনো বিশেষ ঘটনার কথা বন্ধুকে লিখে জানাও। আমি কিন্তু বন্ধুকে লিখে জানাইনি, আমি লিখেছি দেওয়াল পত্রিকা। ঠিক আছে, সে সম্বন্ধে দেওয়াল পত্রিকা প্রকাশ করো। বন্ধুকে লিখে জানালে তোমাকে শুধু হেডিংগুলো দিতে হবে, মানে বন্ধুর ঠিকানা, নিজের ঠিকানা। ঠিক আছে, প্রথমে তো ডান দিকে নিজের ঠিকানা, তারপরে এখানে বন্ধুকে সম্বোধন, তারপরে কেমন আছো এই পার্টটার পরে যেটা লিখবো সেটা লিখে শেষে আমার ভালোবাসা নিয়েও নিজের নাম দেবে, তারপরে বা সাইডে নিজের বন্ধুর ঠিকানা। তোমরা জানো চিঠি কি করে লিখতে হয়, সেটা আমি অন্য ভিডিওতেও বলেছি, তোমরা সেগুলো দেখতে পারো। যেখানে আছে চিঠি লেখা, তোমরা সেই পার্টটা খুলে দেখতে পারো। ঠিক আছে, সেখানে ভালোভাবে পেয়ে যাবে। আমি কিন্তু দেওয়াল পত্রিকা লিখেছি স্বামী বিবেকানন্দ নিয়ে। স্বামী বিবেকানন্দ ছোটবেলায় অনেক দুষ্টু ছিলেন, তার ডাক নাম ছিল বিলে। তিনি তার বন্ধুদের সঙ্গে খেলতে যেতেন এক বাগানে। কাছেই বাড়ি ছিল একজন বৃদ্ধ রামরতন বাবুর। বাচ্চাদের চিৎকারে তার খুবই অসুবিধা হতো। তিনি বুদ্ধি করে সব ছেলে মেয়েদের ব্রহ্মদত্তির গল্প শোনালেন এবং ভয় দেখালেন ওই বাগানে ভূত আছে, তাই ভয়ে সব ছেলেমেয়েরা আর খেলতে আসে না। কিন্তু বিলে রোজই এসে সেই বাগানে দোল খেত, একটা চাঁপা গাছের ডালে দোল খেত। ঠিক আছে, বাগানে চাঁপা গাছের ডালে, এখানে লিখতে পারো চাঁপা গাছের ডালে। কিছুদিন পরে সব ছেলে মেয়ে তাকে দেখে বলল, বিলে তোর ভয় করছে না? তিনি বললেন, নিজের চোখে না দেখলে কখনো কিছু বিশ্বাস করবি না। 3 দিন ধরে আমি একা আসছি, একদিনও আমি ব্রহ্মদত্তির দেখা পাইনি। 13 কি বলছে? কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। আবহমান কাল ধরে
মানুষ তার অস্তিত্ব বজায় রাখার জন্য অনেক কৃতিত্ব ফলিয়েছে এবং সভ্যতাও অনেক অগ্রগতি লাভ করেছে। কিছু কিছু অর্থবান মানুষ চান তাদেরকে যেন চিরকাল মনে রাখা হয়, তাই তারা অর্থ দিয়ে, ইট পাথর কাঠ দিয়ে তৈরি সৌধের মাধ্যমে নিজেদেরকে স্মরণে রাখাতে চান, কিন্তু কালের নিয়মে সেগুলি ক্ষয় হয়ে যায়। অপরদিকে যারা সমাজ কল্যাণে, সমাজের অগ্রগতির জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা দরিদ্র ছিলেন কিন্তু তাদেরকে সবাই চিরস্মরণীয় করে রেখেছে। এই শিক্ষাটি আমরা এই কবিতা থেকে পেয়েছি। এরপরে আছে চিরদিনের, সুকান্ত ভট্টাচার্যের লেখা। এটা আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।